দর্শক, আপনারা জানেন যে প্রতি শুক্রবার করে বই মেলায় কিন্তু একটা করে অডিও বুক, কাব্যিক অডিও বুক থেকে একটা করে অডিও বুক কিন্তু এখানে রিলিজ হয় বা লঞ্চ হয়। তেমনি আজকেও কিন্তু ঠাকুমার ঝুলি, যেটা আমার খুব পছন্দের এবং আমি জানি সবার সাথে, সবার ছোটবেলার সাথে এই গল্পগুলো যেন একদম অতপ্রতভাবে জড়িত। তো আমারও খুব পছন্দের ঠাকুমার ঝুলি আজকে কাব্যিক অডিও বুক থেকে লঞ্চ হতে যাচ্ছে এবং আমি যতটুকু জানি কলাবতীর রাজকন্যা নামক গল্পটা সেটা হচ্ছে আজকে কাব্যিক অডিও বুকে লঞ্চ হতে যাচ্ছে। এই লঞ্চিং ইভেন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে অনেকেই কিন্তু উপস্থিত আছে। আমাদের সাথে কে কে উপস্থিত আছে তাদের নাম আমি একে একে জানাচ্ছি, তবে তার আগে বলছি ঠাকুমার ঝুলি যতটুকু আমি জানি যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তিনি লিখেছেন এবং আজকে আমাদের এই লঞ্চিং ইভেন্টে কে কে যুক্ত আছে, কে কে উপস্থিত আছে তাদের নাম আমি একে একে জানাচ্ছি। মীর বরকত আবৃত্তি গুরু, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আহসান হাবিব কার্টুনিস্ট এবং আমরা তাকে সবাই চিনি, উন্মাদের তিনি অনেক জনপ্রিয় একজন। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমরা একে একে কথা বলবো এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন AKM শহীদুল্লাহ কাউসার আবৃত্তি শিল্পী এবং সেই সাথে সাথে আছেন হাসান মাহমুদ লেখক ও কর্পোরেট ব্যক্তিত্ব। জি, আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছেন রূপসী চক্রবর্তী আবৃত্তি শিল্পী, আবারও আমরা পেয়ে গেছি আপুকে সাথে এবং খুবই খুশি আমরা। সেই সাথে সাথে আছেন অমিত বিশ্বাস CTO, আমাদের ড্রিম স্কুল থেকে আছেন পারভেজ আহমেদ COO, কণ্ঠশীলনের অধ্যক্ষ রইসুল ইসলাম আছেন আমাদের সাথে এবং সেই সাথে সাথে আরো অনেকেই আছে। আমরা একে একে তাদের কাছ থেকে শুনবো আসলে ঠাকুমার ঝুলির সাথে তো আমাদের, হ্যাঁ আপনার নামটাও নেব। আমাদের সাথে আছেন শোয়েব আহমেদ, তিনি হচ্ছেন কনসালটেন্ট হিসেবে আছেন কাব্যিক অডিও বুকে। আমরা একে একে সবার সাথে কথা বলবো এবং এই ঠাকুমার ঝুলির সাথে আসলে কিভাবে সবার জীবনটা অতপ্রতভাবে জড়িত। প্রত্যেকটা যে কর্মস্থলেই থাকি না কেন, প্রত্যেকটা কর্মস্থলে কিন্তু আমরা কোনো না কোনো ভাবে অতপ্রতভাবে জড়িত। প্রথমে আমি একটু ভাইয়ের কাছে চলে আসি। ভাই, আপনি তো অনেক স্বনামধন্য এবং জনপ্রিয়, সেই সাথে সাথে নিশ্চয়ই কার্টুনিস্ট হিসেবে এই যে ঠাকুমার ঝুলি আমাদের খুবই পরিচিত একটা কার্টুন বলতে পারি বা আমাদের রূপকথার গল্প বলতে পারি, এর সাথে আপনার জড়িত বা আপনার কি স্মৃতিচারণ হয়? আসলে আমাদের ছোটবেলায় তো ঠাকুরমার ঝুলি ছিল, তাই না? আমরা রূপকথা পড়ে বড় হয়েছি। আবার এটা খুবই বিখ্যাত একটা বই। আবার এই ঠাকুরমার ঝুলির যে ইলাস্ট্রেশন গুলি ছিল, মানে এত চমৎকার ইলাস্ট্রেশন, এটা এখনো আমার চোখে ভাসে। এই ইলাস্ট্রেশন এখনো আমরা করতে পারি নাই, কাজে এটা একটা দুর্দান্ত একটা বই এবং এই বইটা কাব্যিক যে নিয়ে এসেছে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। এটা আরো আগে আনা উচিত ছিল বাচ্চাদের জন্য। কাব্যিককে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার একটা উদ্যোগ নেওয়ার জন্য। আচ্ছা, তারপরেও একটা মজার প্রশ্ন করতে চাই যদি আপনি অনুমতি দেন। এই যে ঠাকুমার ঝুলিতে বেশিরভাগই তো আমরা দেখি ভূত প্রেত বিভিন্ন ধরনের গল্প, তাই না? এই গল্পের জগতে আমরা হারিয়ে যাই আমরা ছোটবেলায়। তো আসলে আপনি বাস্তবিক জীবনে ভূত প্রেত বিশ্বাস করেন কিনা? অ্যাকচুয়ালি ভূত নিয়ে কিন্তু একটা আমাদের ডক্টর আহমেদ শরীফের একটা চমৎকার বই আছে। ওখানে উনি বলেছেন আমাদের দেশে গ্রাম বাংলায় 17 রকমের ভূত আছে। হ্যাঁ, যেমন ধরেন শাকচুন্নি, পেতনি, শক্স, এই ধরনের 17 রকমের ভূত আছে। যদিও ভূত বলে কিছু নেই, কিন্তু আমাদের সাহিত্যে কিন্তু এটা আছে, তাই না? কাজে এটা তো খুবই ইন্টারেস্টিং। আমরা ভূত বিশ্বাস করি না, কিন্তু ভূতের ভয় পাইতে ভালো লাগে। ব্যাপারটা এরকম আর কি। তো আপনি নিজে কখনো দেখেছেন? হ্যাঁ, আমি ভূত দেখেছি। দেখেছেন? সেটা কি আপনার আলপনার মাধ্যমে নাকি? না, আমি আসলে ভূত দেখেছি, কিন্তু সেটা এখানে বলা যাবে না, পরে এক সময় বলবো। এখন তো জানার আরো আগ্রহ বাড়ছে, মানে আপনি এখন বলেন না যে পাশে দেখতে পাচ্ছেন। না, আসলে ছোটবেলায় আমি কিছু ভূত দেখেছি। আমার মায়ের কাছে শুনেছি যে আমি ভূত দেখতাম, ভয় পেতাম। এই গল্পগুলি এখন বড় হলে মজাই লাগে আর কি। চমৎকার চমৎকার। আসলে এই গল্পগুলো কেমন যেন করে আমাদের বাস্তবিক জীবনে আমরা রিলেট করে ফেলতাম আসলে দেখতে দেখতে, তাই না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই পাশেও আছেন অনেকে। আমরা একে একে সবার সাথে কথা বলবো, আমাদের মাননীয় অতিথিবৃন্দর সাথে। তবে তার আগে আমি যেটা করতে যাচ্ছি, আমি একটু সবাইকে অনুরোধ করছি যেন আজকের লঞ্চিং ইভেন্টটা শুরু করে দেন এবং প্লে বাটনটা চাপ দিয়ে যেন আজকে আমাদের ঠাকুমার ঝুলি কলাবতীর রাজকন্যা সেই গল্পটার উদ্বোধন করে ফেলেন। সবাইকে একটু একটু অনুরোধ করছি যেন প্লে বাটনটা চাপ দেয়। একটু করতালি দিব আমরা। বাংলা মায়ের কোলে চাঁদের হাটের মতো বাংলা লোকসাহিত্যে ঠাকুমার ঝুলি রূপকথার এক অপরূপ প্রকাশ। সে প্রকাশে উদ্ঘাটিত হয় শিশু রাজ্যের অবাধ কল্পনার জগৎ। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি এখন শুনছেন কাব্যিকে। আমার দাদু ভাই, দিদি ভাই, তোমাদের জন্যে আজকে নিয়ে এলাম ঠাকুমার ঝুলি কলাবতী রাজকন্যা।
বাহ, চমৎকার চমৎকার লাগছে। এবং আমার এখন একটা ঠাকুমার ঝুলির একটা ডায়লগ মনে পড়েছে, চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। আমি একটু আপনার কাছে আসতে চাই প্রথমে, যে আপনিও তো আসলে অনেক কাজের সাথে সংযুক্ত, সেই সাথে সাথে ঠাকুমার ঝুলির সাথে আপনার আসলে সখ্যতাটা কখন থেকে? আসলে আমরা আমাদেরকে দাবি করি যে আমরা 90-র ছেলে। সো আমাদের সময় আমরা ঠাকুমার ঝুলি পেয়েছি। আমরা মাদের কাছ থেকে সবসময় এটা শুনে থেকেছি। এবং হাসানাবি স্যার যেটা বলছিলেন যে আমাদের সময় যখন এই গল্পগুলো হতো এবং এটা দিয়েই মানুষ ভূতের ভয় পেত, এই ভয়টা কিন্তু সত্যিকার অর্থে শুধু ভয়ে ভীত হবার জন্য নয়, এই ভয় থেকে অনেক রেজাল্ট আসতো, অনেক জানা আসতো, অনেক অজানাকে উন্মোচনের মোহ চলে আসতো। অনেক সময় মনে পড়তো যে এই জানা থেকে আরেকটা নতুন কিছু যদি জানতে পারি, এবং একটা রোমাঞ্চকর অনুভূতি তখন হতো। এবং আজও মনে হয় বাচ্চারা খেতে গেলে, ছোট বাচ্চাদের যাদের খাওয়াতে হয় তাদেরকে এই ঠাকুমার ঝুলি ছেড়েই খাওয়ানো হয়। এখনো এটার প্রচলন আছে, যদিও আমাদের আইপ্যাডের সময় চলে আসছে। এবং আমি বলবো যে কাব্যিক যেভাবে এটাকে নিয়ে আসছে, এটা নতুন ফরম্যাটে, নতুন আঙ্গিকে, এটা দারুণভাবে আমাদের মধ্যে আবার চলে আসবে এই ঠাকুমার ঝুলি। একদমই। এবং এই গল্পগুলোকে যেমন কার্টুন আকারে করা হয়েছে যখন, তখন আসলে এগুলোকে আরো শব্দগুলোকে যেমন বাস্তবিক প্রয়োগ, এবং সেই সাথে সাথে এখন কাব্যিক অডিও বুকেও পেয়ে যাচ্ছি, তাহলে ওই কল্পনার সাথে যেন বাস্তবতার একটা মিল পাচ্ছে। যে আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি একজন আবৃত্তি গুরু এবং বেশ অনেক বছর ধরে আসলে আবৃত্তির সাথে সংযুক্ত। ঠাকুমার ঝুলির কোন ক্যারেক্টারটা আসলে আপনার বিশেষ করে ভালো লাগে একটু জানতে ডালিম কুমার। চাই। কারণ হচ্ছে যে আমরা ছোট থেকে তো শুনে আসছি, আমার দাদা দাদি নানা নানি সবার কাছ থেকে আমরা গল্প শুনেছি, গল্প শুনে শুনে আমরা বড় হয়েছি। এবং এই গল্পগুলো আসলে শিশুদের মনে এমন এক আকাঙ্ক্ষা জাগ্রত করে যে অশুভকে দমন করার একটা কল্পনার, সেই কল্পনায় চলে আসে শিশুদের। তারা নানা রকম কল্পনায় দেখতে থাকে অনেক কিছু অশুভ, তার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জিতে যাচ্ছে, রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। এটা আসলে সমাজেরই বিভিন্ন বিষয়গুলোকে অন্যভাবে গল্প রূপে দিয়েছে। তো কাব্যিককে অনেক ধন্যবাদ যে কাব্যিক এরকম একটা কাজ করছে। তারা শুধু এটা না, তারা ওয়ার্কশপ করাচ্ছে এবং ভয়েস আর্টিস্ট তৈরি করছে তারা। এই জন্য যারা এই প্রশিক্ষণ নিতে চায় তাদেরও কাব্যিকের সাথে যুক্ত হতে পারলে ভালো হয়। আর যারা শুনবে এবং শিখবে, পড়বে যারা, এগুলো তাদের জন্য এই অডিও বুক এবং পডকাস্ট খুবই প্রয়োজনীয় বলে মনে করি আমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে বলেছেন। আমি একটু এই পাশটায় চলে যাই। আমাদের সাথে আছেন রূপশ্রী চক্রবর্তী। কেমন আছেন? আমরা আবারও আপনাকে পেয়ে গেলাম। আপনাকে পেয়ে আসলে আমাদের খুব ভালো লাগছে। আপনি সব সময় খুব সুন্দর একটা বাঙালিয়ানা লুকে থাকেন, এটার পেছনে রহস্যটা জানতে চাচ্ছি। শুভ সন্ধ্যা। আসলে আমরা তো মনে প্রাণে বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার গর্ব। আর আপনি লুকের কথা বলছিলেন, যদি আমাদের প্রসঙ্গ ক্রমেই হয়তো বা আসে, এই যে আমাদের ঠাকুরমার ঝুলিতে আপনি কিছুক্ষণ আগে চরিত্র নিয়ে বলছিলেন, এই চরিত্রগুলো কিন্তু আমাদের, সম্পূর্ণভাবেই আমাদের। এই রূপকথার গল্পগুলো আমাদের, এটাই আমাদের অহংকার। আর আমি মূলত শিশুদের নিয়ে কাজ করি। শিশুদের মানসিক বিকাশে এবং তাদেরকে সৃজনশীল করে গড়ে তুলতে হলে আসলে তাদের যে কল্পনার যে পাখাটিকে আরো আসলে বিস্তৃত করে দিতে হয়, এবং আমাদের এই রূপকথার গল্পগুলোই কিন্তু সেটি পারে। সবসময় যে বাস্তবকে আঁকড়ে ধরে আমরা থাকবো সেটা কিন্তু নয়, এবং বাস্তবকে আঁকড়ে ধরে যদি একটা শিশু বড় হয়, আমার মনে হয় সে ঠিক মানুষ হয়ে ওঠে না, অনেকটা রোবটের কাছাকাছি হয়ে যায়। মানুষ মানেই সেই যার আবেগ থাকবে, অনুভূতিগুলো থাকবে, যে ভূতের কথা বললেই ভয় পাবে, কিন্তু সে জানে যে ভূত লৌকিক নাকি অলৌকিক, এটা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। তাই তো ভাইয়া? তো আমার কাছে মনে হয় যে ঠাকুরমার ঝুলিটা, মানে আমি যখন ছোট ছিলাম, আমি কিন্তু প্রথম গল্প শুনি আমার মায়ের মুখে। আমার মা চমৎকার চমৎকার গল্প আমাকে বলতেন, এবং একদিন যেটা বলতেন, পরের দিন যদি বলতেন মা ওই গল্পটা বলো, মা ওইটা মনে নেই, কারণ মা তখন বানিয়ে বানিয়ে বলতেন। তা আমি প্রথম লিখিত যে গল্পগুলো করি সেটা হচ্ছে ঠাকুরমার ঝুলি। আমার মনে পড়ে যে তখন আমি খুব অবাক হতাম যে এই ভূতের যে শব্দগুলো, যে সবগুলো শব্দ চন্দ্রবিন্দু দিয়ে বলা, খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। খুব মজা পেতাম যে বা মানুষ কথা বলে একরকম আর ভূতেরা কথা বলে
অনেকগুলো পেতনি ছিল, মান্দ ভূত, এই ভূত সেই ভূত, মানে ভূতের কত প্রকার আমরা দেখেছি সেখানে। ওইটাও খুব ভালো লাগতো, ওই যে বুড়িকে একটা হচ্ছে কুমড়োর ভিতরে ঢুকিয়ে ধাক্কা দিয়ে দিয়ে দিল নাতনি, সেটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। ছড়াটা কি জানি ছিল সেটা আমি ভুলে গেছি, কিন্তু খুব মজা ছিল, এটা আমার খুব পছন্দের একটা ছিল। আমাদের সবার ছোটবেলার সাথে আসলে সব জেনারেশনের ছোটবেলার সাথে এই ঠাকুমার ঝুলি কোনো না কোনো ভাবে জড়িত। কখনো কি মনে হয়েছে ঠাকুমার ঝুলির ওই ক্যারেক্টারটার মতো আমি? আমার তো সবগুলো ক্যারেক্টারই মনে হয় যে আমি। আমার ভূতকেও খুব মানে ভালো লাগে, ভূতেরা কত মজার পা ছড়িয়ে বসে থাকে সন্ধ্যায়, চুলটা ছড়িয়ে, আবার ওই যে হাউমাউ খাও বলে, আবার হচ্ছে ভূতেরা বলে যে ফিরতে ফিরতে কিন্তু আমার অনেক রাত হবে, সেদিন সে তাড়াতাড়ি চলে আসে, আবার যেদিন বলে তাড়াতাড়ি সেদিন সে রাতে আসে, সেটা খুব মজার একটা বৈপরীত্য রয়েছে। আর ঠাকুরমার ঝুলি শব্দটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। যেমন আমার মা আছেন, আমি আবার 2 সন্তানের মা, তো আমার মায়ের সঙ্গে আমার সন্তানদের এই যে একটা গল্প শোনা এবং গল্প বলার যে একটা বিষয়, কেমন হয় ঠাকুরমার ঝুলি যখন নামটা রেখেছেন তিনি কিন্তু বুঝেছিলেন যে এই প্রজন্মের সঙ্গে এই প্রজন্মের একটা হ্যাঁ সেতু বন্ধন তৈরি হবে। আর মাঝখানে আমরা যারা থাকি, আমরা তো আমাদের আসলে পার্থিব জগৎ নিয়ে এতটাই ব্যস্ত থাকি, শিশুকে আসলে তৈরি করেন আমাদের পূর্ববর্তী প্রজন্ম। এবং সেই জন্যই সম্ভবত ঠাকুরমার ঝুলি, মায়ের ঝুলি কিন্তু না, কারণ ঠাকুরমারাই চমৎকার চমৎকার গল্প বলেন, এখনো কিন্তু অব্যাহত রয়েছে আমাদের এই ধারা। হয়তো আমাদের গল্পের উপাদান চেঞ্জ হয়েছে, আমরা গল্প বলার সময় হয়তোবা কিছু নৈতিকতার জায়গাটা আমাদের বদলেছে, হয়তোবা গল্প বলার সময় আমাদের প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। এখন যেহেতু কিন্তু হয় একদমই, এবং এখন যেহেতু একটু ব্যস্ততার সময় যাচ্ছে, নারী পুরুষ উভয়ই কাজ করছে, এখন কিন্তু হয় কি যে মা বাবারাও অত বেশি সময় পাচ্ছে না, বা আমাদের ঠাকুরমারাও সময় পাচ্ছে না, এই জন্য আমার মনে অডিও বুকটা হয়তো বা সেই অভাবটা পূরণ করতে। এবং ঠাকুরমা যদি না থাকেন বা দিদা যদি না থাকেন, সেক্ষেত্রে অডিও বুক একটু রয়েছে কাব্যিক, যেখানে শব্দেরা জীবন্ত। আপনি অনেক সুন্দর করে কথা বলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু চলে যাচ্ছি শোয়েব আহমেদ ভাইয়ের কাছে। ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন সব সময়ের মতো, এবং যদিও একটু কোলাহল, তারপরেও ভালো লাগছে যে সবার স্মৃতির সাথে আসলে ঠাকুমার ঝুলির স্মৃতি মিলিয়ে আছে। তবে একটা মজার স্মৃতি আমি আপনার সাথে শেয়ার করি। যখন থেকে ঠাকুমার ঝুলিতে আমি দেখেছি যে চুল খুলে বাইরে যাওয়া যাবে না, তাহলে ভূত ধরবে, তখন থেকে কিন্তু আমি রাতে সন্ধ্যা হলেই, যে এখন অনেক মানুষ আছে দেখে চুল খুলে রাখছে, সন্ধ্যা হলে চুল বাঁধি। এখন এটা কি সত্যি? আপনার কাছে কি মনে হয়? সত্যি কিনা জানি না, তবে সংস্কার বলে একটা কথা আছে, সেই সংস্কার শব্দটা আসলে চিরায়ত, এটা আমাদের লোক সংস্কৃতি থেকে উঠে এসেছে। এটার সঙ্গে কখনো কখনো হয়তো বা ধর্মীয় বিষয়টা যুক্ত করা হয়েছে, কিন্তু সংস্কারই। এটা ভালো না মন্দ সেই বিচারে না যাওয়াটাই ভালো। যদি পালন করতে ভালো লাগে করা উচিত, যদি পালন করতে ভালো না লাগে করার দরকার নেই। তবে আমার ভালো লাগে, কেন যেন মনে হয় ঠাকুমার ঝুলিতে যা যা বলেছে সেগুলো একদম বাস্তব। আমার কাছে মনে হয়, মানে ছোটবেলার স্মৃতিগুলো তো এরকমই লাগে, তাই না? আচ্ছা শোয়েব ভাই, আপনি আমাকে একটু বলেন তো, এই যে ঠাকুমার ঝুলির সাথে আপনার ছোটবেলার কানেকশনটা কি? আমার ছোটবেলার কানেকশন হচ্ছে, আমার এখন তো আমি বই পড়ি, প্রফেশনালি বই পড়ি, তবে বই পড়ার যে অভ্যাসটা সেটা কিন্তু তৈরি হয়েছিল ঠাকুমার ঝুলি দিয়ে। ছোটবেলায় কিন্তু এগুলো বই দিয়ে বই পড়ার অভ্যেসটা শুরু হয়েছে, তাই এটা আমার শৈশবের বই, এটা আমার বই। হ্যাঁ, যেটা বলতে পারি এই বইটা একান্তই আমার। এটা আমার মনে হয় প্রত্যেকেরই একই হয়তো অনুভব, যে এই বই একান্তই আমারই বই। আচ্ছা, এখানে যিনি আসলে ভয়েস দিয়েছেন, আমি যতটুকু জানি মনীষা সরকার, কি মনে হয়? আপনি তো নিশ্চয়ই শুনেছেন, যেহেতু কাব্যিকের সাথে সংযুক্ত আছেন, আপনার কাছে কেমন লেগেছে? এটা কি আসলেই ঠাকুমার অভাব পূরণ করতে পারবে কাব্যিক অডিও বুক? কি মনে হয়? সত্যি কথা বলতে গেলে কি, ঠাকুমা, দিদিমা, দাদি, নানি, এই অভাবটা তো আসলে কারোরই পূরণ হবার নয়, এটা যার যার ব্যক্তিগত অনুভূতির জায়গা। তবে আমাদের যিনি শিল্পী মনীষা সরকার, আমরা চেয়েছি যে সেই ঠাকুমার জায়গাটাকে পোর্ট্রেট করতে, যাতে ঠাকুমাই পাঠ করছেন এটা আমরা দেখাতে চেয়েছি। সেই জায়গাটায় মনীষাদি 100% চেষ্টা করেছেন আমার কাছে মনে হচ্ছে, এবং শ্রোতারা শোনার পরে বলবেন আসলে কতটুকু কি। বাট কাব্যিক কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি বলতে পারি, আমরা চেষ্টা করেছি শতভাগ একজন ঠাকুমাকে উপস্থাপন করতে। কাব্যিক যেখানে শব্দেরা জীবন্ত, আমরা জানি না ঠাকুমার অভাব পূরণ করতে পারবো কিনা, তবে এটা জানি যে ঠাকুমারা ব্যস্ত, সেই ঠাকুমাদের রিপ্লেসমেন্ট অ্যাটলিস্ট দিতে পারবো। কেমন আছেন আপনি? খুব
ভালো আছি। আচ্ছা, আপনি তো কাব্যিকের সাথে সংযুক্ত আছেন এবং থিঙ্ক ট্যাঙ্কার হিসেবে। আমি কি বলবো, শুভাকাঙ্ক্ষী, কাব্যিকের অনেক বড় আর হচ্ছে রেগুলার শ্রোতা বলতে গেলে। আর এখানে সবাই যারা আছে তারা সবার ফ্যান আমি। বাহ, চমৎকার। আপনার ঠাকুমার ঝুলির সাথে কোন ক্যারেক্টারটা মনে হয় যে আপনার সাথে বাস্তবিক জীবনে প্রয়োগ করেছেন আপনি? ঠাকুমার ঝুলি আসলে এমন একটা স্টোরি বা এমন একটা ফেজ যে আমাদের সব জেনারেশনের সাথেই সবার সাথে কানেকশনটা আছে। আর দিদি একটু আগে যেটা বললো যে তার আগের প্রজন্ম, তার প্রজন্ম, তার ছেলে মেয়েদের প্রজন্ম যেভাবে কানেকশনটা তৈরি করছে, আমার মনে হচ্ছে যে কাব্যিকের এই ঠাকুমার ঝুলি এই লঞ্চটা মানে এই গল্পটা নেক্সট জেনারেশনকেও আবার সেই কানেক্টেডটা করবে আমি আশা করি। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা একটু কথা বলতে চাচ্ছি সিটিও অমিত বিশ্বাস ভাই, একটু যদি চলে আসতেন এখানটায়। আজকে যেহেতু একেবারেই মেলার শেষ দিন, এই মেলাতে আমরা দেখেছি প্রতি শুক্রবার বিভিন্ন অডিও বুক কিন্তু আপনারা লঞ্চ করেছেন এবং আজকে সেই সাথে সাথে আমি বেশ খুশি, কারণ আমার খুব পছন্দের হচ্ছে ঠাকুমার ঝুলি, কলাবতী রাজকন্যা। মাত্র একটা গল্প কেন, এখানে একটু দুঃখ আছে কেন অনেকগুলো গল্প নাই, সেগুলো কবে আসবে, কবে পাবো আমরা? কলাবতীর রাজকন্যা যে বইটা, এটার লেন্থ কিন্তু 40 মিনিটের একটা গল্প। তো সেদিক থেকে বলবো যে গল্প একটা হলেও কিন্তু অনেক বড় একটা গল্প আমরা নিয়ে আসছি। আর এটা যেহেতু প্রথম গল্প না, আমরা আরো অনেকগুলো বই নিয়ে কাজ করছি, তো হতাশ হওয়ার মনে হয় না কিছু আছে। এখানে আরো অনেকগুলা বই আসছে সামনে। তো আমি বলবো যে আমরা আশাবাদী হতেই পারি যে কলাবতী রাজকন্যা বইটা শেষ না, এটা জাস্ট শুরু হলো এবং আমাদের আরো অনেকগুলা চমক আছে। যেমন আমরা ইতিমধ্যে একজন বললো যে ডালিম কুমার তার খুব পছন্দের। ডালিম কুমার আমার খুব পছন্দের। হ্যাঁ, এরপরে ব্যঙ্গমা ব্যঙ্গমী এই যে গল্পগুলো আছে, এই যে গল্পগুলো ময়মনসিংহ থেকে যে শুরু হলো, এরপর আস্তে ধীরে মানে বিশাল একটা কালেকশন তৈরি হয়ে গেছে। এটা অনেকেই কাজ করছে, কিন্তু আমরা আলাদা করে অডিও বুক হিসাবে এনে একটা নতুন মাত্রা যোগ করার চেষ্টা করলাম। জানি না কতটুকু সফল হয়েছি, তবে আশা করি আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। চমৎকার চমৎকার। এই যে বইমেলা চললো এতদিন এবং কাব্যিকের স্টল নিয়ে আসলে আপনার কোনো সারসংক্ষেপ বক্তব্য আছে কিনা? আমরা অভিভূত, কারণ অডিও বুক সাধারণত কেউ মেলায় কিনতে আসে না। বইমেলায় সাধারণত সবাই বই কিনতে আসে, প্রিন্টেড বই। তবুও আমরা যে নতুন একটা মাধ্যম নিয়ে এসেছি এখানে, ডিজিটাল মাধ্যম, সেটা যে সবাই পজিটিভলি গ্রহণ করেছে। এটা যে সাধারণ বইয়ের বিকল্প না, এটা আশা করি আমরা সবাইকে মেসেজ দিতে পারছি। কারণ এটা শুধুমাত্র তাদের জন্য যারা আসলে বই পড়ার যে আগ্রহ বা সময়টা তারা খুঁজে বের করার চেষ্টা করছে, তাদেরকে একটা নতুন একটা মাধ্যম দেওয়া, এতে করে তাদের যেন বই পড়ার মধ্যে যেন সবসময় থাকতে পারে। তো এটা আসলে আমরা কোনো অল্টারনেটিভ তৈরি করতে চাইনি, আমরা চেয়েছি বরং বইয়ের সাথে আরো বেশি মানুষ সময় কাটাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুমার ঝুলি সংকলন করেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এবং খুব চমৎকার ভাবে সংকলন, এই সংকলনটা কিন্তু আমাদের এখন পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত আমাদের স্মৃতির সাথে, ছোটবেলার স্মৃতির সাথে এবং বড়বেলার স্মৃতির সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে। এই মুহূর্তে আমি আসলে আরো বিষয়ে কথা বলার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ড্রিম স্কুলের আব্দুর রহমান, সিইও। আরো আমন্ত্রণ জানাচ্ছি পারভেজ আহমেদ, সিওও ড্রিম স্কুল। কাউসার ইসলাম বাদল, সিএমও। দয়া করে ডায়াসে চলে আসবেন। এবং আরো আমন্ত্রণ জানাচ্ছি ডায়াসে আনন্দ পাঠশালার আলী আদনান, পরিচালক। এবং সেই সাথে সাথে ডেসকো টঙ্গী শাখার প্রদীপ বিশ্বাস, তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তাকে অনুরোধ করছি আমাদের ডায়াসে চলে আসার জন্য। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ঘরানার মানুষ আছে, আমি তাদের সাথে কথা বলবো। ঠাকুমার ঝুলিটা আসলে তাদের সাথে কিভাবে কানেক্টেড, তাদের প্রফেশনের সাথে কিভাবে কানেক্টেড, সেই বিষয়গুলো কিন্তু একটু জানার চেষ্টা করব। প্রথমেই আমি একটু কথা বলতে চাই প্রদীপ বিশ্বাস ভাইয়ের সাথে। ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি খুবই ভালো আছি। এবং আপনি আসলে আমি বলছিলাম প্রথমেই যে বিভিন্ন প্রফেশনের সাথে, যেই প্রফেশনেই থাকুক না কেন, ঠাকুমার ঝুলির সাথে কিভাবে যেন আমরা অতপ্রতভাবে আমাদের ছোটবেলাটা জড়িত। এবং যেহেতু মজার ছলে একটা কথাও বলতে চাই, যদি অনুমতি দেন। হ্যাঁ, অবশ্যই। যেহেতু আপনি ডেস্কোতে আছেন, সো ইলেকট্রিসিটি নাই থাকলেই মনে হয় যে ঠাকুমার ঝুলির পেতনি চলে আসবে। না, আসলে এটা আসলে হয় আমাদের ছোটবেলা থেকে।
ছোটবেলার যে স্মৃতি এগুলো কিন্তু সবার মধ্যে যতই বড় হই না কেন আমরা, এটা কিন্তু সব সময় কাজ করে। এবং সেইখান থেকেই যখন নিরিবিলি একটা পরিবেশ তৈরি হয়, ওই সময় ওই যে বাল্যকালের যে স্মৃতিগুলো মনে পড়ে, দিদিমার কোলে বসে বা দাদুর পাশে বসে যে গল্পগুলো আমরা শুনতাম, ওইগুলো কিন্তু আমরা এই টেকনোলজির যুগে মানে অনেক মিস করি। হ্যাঁ, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মতো কর্মীরাই কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আসলে আমাদেরকে ইলেকট্রিসিটি দেওয়াতে আমাদেরকে সহযোগিতা করছেন বা জনগণকে দিচ্ছেন। এবং আপনি বলছিলেন যে ছোটবেলায় দাদিমার কাছ থেকে আপনি ঠাকুমার ঝুলি বা বিভিন্ন এরকম রূপকথার সংকলন শুনতেন। কোন গল্পটা আপনার মনে আছে এই মুহূর্তে? না, অনেক গল্পই আছে। বিশেষ করে আমার মনে পড়ে আমার দাদুর কাছ থেকে অনেক ধরনের গল্প, বিশেষ করে যে শিয়াল পণ্ডিতের যে গল্পগুলা, এইগুলো কিন্তু সবার মধ্যেই মানে আলাদাভাবে ছোটবেলা থেকে কাজ করে এবং সেই স্মৃতি আমরা ভুলতে পারি না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এখন এই মুহূর্তে কথা বলবো আনন্দ পাঠশালার আলী আদনান ভাইয়ের সাথে। উনি আসলে পরিচালক হিসেবে কাজ করছেন। আমি যতটুকু জানি আপনারা প্রি স্কুলিং এর বিষয়গুলো নিয়ে কাজ করছেন, এবং আমরা জানি স্কুলের আগে আসলে এখন প্রি স্কুলিং এর নিয়েও আসলে অনেক হইচই করা হয়, অনেক কথাবার্তা বলা হয় যে প্রি স্কুলিং কেন করা উচিত। আমি একটু জানতে চাচ্ছি শিশুর মানসিক বিকাশে আসলে এই রূপকথার গল্পগুলো কতটুকু জরুরি? বলা হচ্ছে যে একটা শিশুর বিকাশে সব থেকে ইফেক্টিভ হচ্ছে বেড টাইম স্টোরি। অর্থাৎ শিশুকে যদি আমরা সাহসী বানাতে চাই, রাতের বেলা ঘুমাবার আগে মা শিশুকে একদম কোলের কাছে নিয়ে সাহসিকতার গল্প শোনাবে। শিশুকে যদি সত্যবাদী বানাতে চায়, তাহলে মা একবারে কোলের কাছে নিয়ে শিশুকে সত্যবাদিতার গল্প শোনাবে। অর্থাৎ আসলে তো এই গল্পগুলো আমাদের নস্টালজিয়ার একটা বড় জায়গা জুড়ে আছে, এবং শিশু মনে সব থেকে বেশি প্রভাবিত হয় এই গল্পগুলো। কারণ একটা মানুষ যখন গল্প বলে, শিশুরা কল্পনার চোখে সেই গল্পের ছবি আঁকে, কিন্তু সেই গ্রামের ছবিটা আঁকলো, সেই রাক্ষস খোকসের ছবিটা আঁকলো। কাজে শিশুর কল্পলোকের এই বিকাশের জন্য গল্পের চেয়ে এত মজবুত অস্ত্র আমি যদি বলি, এর থেকে আরো কিছুই হয় না। এটা সব থেকে ইফেক্টিভ মেথড। আচ্ছা, চমৎকার। কিন্তু আপনি যেহেতু প্রি স্কুলিং নিয়ে কাজ করছেন, আমার একটু জানতে ইচ্ছে করছে, বাচ্চাদেরকে খাওয়ানোর সময় যে এই যে ভূতের ভয় দেখানো হয়, পেত্নির ভয় দেখানো হয়, এটা কতটুকু যৌক্তিক? আসলে আমি এটা খেয়াল করছিলাম যে আজকে বই মেলায় শিশুদের বই দেখছিলাম, ভূতের বইয়ের সংখ্যা একটু বেশি, এবং শিশুরা মজাও পায় এটা। মজাও পায়, তবে তারপর বলা হয়ে থাকে যেগুলো খুব আতঙ্ক সৃষ্টি করে। যেমন ঠাকুমার ঝুলির গল্পগুলো অতটা আতঙ্ক সৃষ্টি করে, এগুলোকে আমাদের কিছু আপন মনে হয়, খুব নিজের মনে হয়, ঘরোয়া মনে হয় যে তারা আমাদের ঘরের পাশেই বাস করছে। কিন্তু যে বইগুলো আতঙ্ক সৃষ্টি করে, এগুলো না পড়ানো উচিত। কিন্তু ঠাকুরমার ঝুলির থেকে আদর্শ শিশুতোষ গল্পের সৃষ্টি আজ অব্দি হয়নি বলে আমার কাছে মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমারও মনে হয় ভাইয়ের কথার সাথে আমি একমত। আমি যখন বাইরে যেতাম ছোটবেলায় সব গল্প শুনে, ঠাকুমার ঝুলির বিভিন্ন কার্টুন দেখে, তখন বাইরে গেলেও আমি ওই যে বট গাছ বা যে কোনো গাছের মধ্যে আমি মান্দভূতকে খুঁজতাম বা পেতনিকে খুঁজতাম, শাকচুন্নিকে খুঁজতাম, কারণ তাদেরকে আমার খুব আপন মনে হতো। মনে হতো তাদের সাথে কথা বলতে পারলেও মনে ভালো লাগবে, একটুকু ভয় লাগবে না আমার। এই মুহূর্তে আমি কথা বলবো ড্রিম স্কুল থেকে। আমাদের এখানে কিন্তু অনেকেই এসেছেন, যেমন কাউসার ইসলাম বাদল, CMO কাউসার ইসলাম বাদল। জি, ভাইয়ের কাছে চলে যাই। ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনারা তো আসলে যতটুকু জানি যে স্কুল নিয়ে কাজ করছেন এবং স্কুলের বাচ্চাদের শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছেন। আপনাদের ওখানে ড্রিম স্কুলে কত থেকে কত পর্যন্ত আছে শ্রেণী? ইনিশিয়ালি আমাদের 6 থেকে 10, এরপরে আমরা প্রি স্কুলিং নিয়েও কাজ শুরু করব। আচ্ছা, বাহ, চমৎকার। কাবিক অডিও বুকে আজকে তো জানেন যে আমরা ঠাকুমার ঝুলি লঞ্চ করেছি অডিও বুকটা, এবং সেই সাথে সাথে আজকে একটা গল্প লঞ্চ হয়েছে 40 মিনিটের, কিন্তু এরপরে কিন্তু আরো গল্প নিয়ে আমরা কাজ করছি। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে একটা সময় আমরা দেখেছি ঠাকুমার ঝুলি কার্টুন, এখন আবার অডিও বুকে আসছে, এটা শিশুর মানসিক বিকাশে বা শিশুদের জন্য এই গল্পগুলো কেমনটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? যদি আমার পার্সোনালি বলি, আমি প্রচন্ড বই বিমুখী মানুষ ছিলাম। কারণ আমার কাছে মনে হয় বই পড়াটা ছোটবেলা থেকে হয়ে উঠতে হয়। যে অভ্যাসটা আমরা যারা ধরেন গ্রাম থেকে পড়াশোনা করে আসি, তাদের ক্ষেত্রে এই অপরচুনিটি সবসময় ক্রিয়েট হয় না। এটা এনভায়রনমেন্ট বলেন বা যে কোনো কিছু হতে পারে। তো সেক্ষেত্রে হ্যাঁ, যেটা বললো যে মায়ের কোলে শোনা গল্পটা আমাদের যেভাবে আমরা ক্যাচ করতে পারি, বই পড়ে ছোটবেলা থেকে অভ্যাসটা সবসময় করা যায় না। সো কাব্যিক এই জায়গায় একটা এডিশন তারা করতেছে। সেক্ষেত্রে হচ্ছে গল্পটা যদি আমরা সবসময় মায়ের কোল থেকে না শুনেও, এই যে বইটা আমি পড়ার অপরচুনিটি নাই, সেটা আমি শুনতে পাই,
তাহলে ওই বই পড়ার অভ্যাসটা বা পড়াশোনার যে কম্বিনেশনটা এইটা ছোটবেলা থেকে হয়ে উঠবে। তো আমার কাছে মনে হয় এই জায়গাটা থেকে আপনি খুব দারুণ একটা কাজ করতেছেন। বাহ, চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমি কথা বলতে চাচ্ছি ড্রিম স্কুলের পারভেজ আহমেদ সিওও। আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনারা শিশুদেরকে নিয়ে কাজ করছেন। শিশুরা সাধারণত আমরা জানি যে ছোটবেলা থেকে এখন বইয়ের বোঝা এত দেয়া হয় কারিকুলামে যে একেবারে ব্যাগ ভর্তি বই নিয়ে শিশুরা স্কুলে যাচ্ছে। তারপর আসলে কোনোটাই মনে হচ্ছে, মানে আমার ছোটবেলার কষ্টটা দুঃখটা হচ্ছে এটাই যে কোনোটাই পড়তে ভালো লাগতো না। এত বই কেন, এত মোটা বই আবার আমি পড়বো কি করে, আমার থেকে ওজন হচ্ছে আমার বইয়ের। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, এবং এই যে বইগুলো যে কাব্যিক অডিও বুকে চলে আসছে, এই বিষয়টা আসলে শিশুর মানসিক বিকাশে বা পড়ার প্রতি কতটুকু অনুপ্রাণিত করবে? প্রথমত পড়াশোনার ক্ষেত্রে একটা বাচ্চাকে যখন আমি ভয় দেখাচ্ছি যে এটা পড়তে হবে, এটা না পড়লে এই হবে ওই হবে, তাহলে বইয়ের সাথে কিন্তু তার ভয়টা যুক্ত হয়ে যাচ্ছে। তো বই দেখলে তার মনের মধ্যে কোন আবেগটা আসবে? এখনো আমার আছে ভয়, ভয়ের আবেগটা আসবে। তো এটা যদি ছোটবেলা থেকে একবার গ্রো করে, তাহলে পরবর্তীতে পড়াশোনার সাথে সে ভয়টাকে এমনভাবে রিলেট করবে যে তার পড়তে ভালো লাগবে না, এবং এমনটাই অস্বাভাবিক। এমন বর্তমানে তো আমরা এটাই দেখছি যে মানুষের যে তার বইয়ের ব্যাগের ওজনটা বেশি, ভয়কে যত বিমুখ করা যাবে, এখান থেকে সেপারেট করা যাবে, তত এটাই আসলে ভালো। এখন অডিও বুক এখানে কিভাবে কাজ করতে পারে? আমরা ছোটবেলা থেকেই যে আবেগের কথা বলছি, যে মা তার সন্তানকে গল্প শোনাচ্ছে, যে কানে শ্রবণের যে বিষয়টা আছে, যে কোনো একটা বইকে, যে কোনো একটা গল্পকে, যে এক দেশে ছিল এক রাজা, একটা রাজকুমারী ছিল, এই ধরনের গল্পগুলো শোনার মাধ্যমে তার ভেতরে কিন্তু ওটার প্রতি একটা আলাদা আবেগ তৈরি হয় এবং ভালো লাগা কাজ করে। এখানে কিন্তু ভয়ের কোনো কিছু নাই, যদি না সে ভূতের গল্প শোনায়। তো আবার যখন অডিও বুকের মাধ্যমে একটা বইকে আমি শোনার বা শ্রবণের কাছে নিয়ে যেতে যাচ্ছি, তখন কিন্তু আমার মনের মধ্যে ওই পুরাতন ভালো লাগাটা আবার কাজ করতে যাচ্ছে, পুরাতন ভালো লাগাটা আবার জাগ্রত হচ্ছে। তাহলে ভয়কে যে সেপারেট করার যে আমাদের যে ইচ্ছাটা, যে ভয়কে আমি একটু আলাদা করি, সেজন্য ভয় না ভয় পড়াশোনাকে, সেখানে বেশ ভালো একটা অগ্রগতি কিন্তু এখানে সম্ভব যদি আমরা অডিও বুকের মাধ্যমে জিনিসটাকে তাদের কাছে রিলেট করাইতে পারি, তাদের কাছে পরিচিত করাইতে পারি। আমার মনে হয় কাব্যিক বেশ দারুণ করছে, অনেক ভালো করছে, এবং আরো বই আমাদের দরকার। যেমন ঠাকুমার ঝুলি এখানে আছে, এবং প্রত্যেক শুক্রবারে তো আমাদের বই লঞ্চ হচ্ছে, এবং আস্তে আস্তে ক্রমাগত আরো অনেক দারুণ দারুণ বই লঞ্চ হবে, যেগুলো আমাদের শিশু কিশোররা এগুলো শুনবে, এগুলো সম্পর্কে জানবে, এবং তাদের মধ্যে বই সম্পর্কে বা কোনো কিছু পড়া সম্পর্কে যে ভয়ের একটা বিষয় আছে, যেটাকে আমাকে পড়তে হবে, পড়ার একটা শ্রমের একটা বিষয় আছে, অনেকের মধ্যে একটা বিষয়টা চলে আসে। এখন তো পড়লে ঘুম পায়, হ্যাঁ, অ্যাটেনশন স্প্যান অনেক কমে যাচ্ছে মডার্ন যুগের যে সমস্যাটা, সেইখান থেকেও কিন্তু আমরা একটা পরিত্রাণ পেতে পারি। তো এক্ষেত্রে বেশ দারুণ একটা স্কোপ আছে আমাদের কাজ করার, এবং শিশু কিশোরদের জন্য জিনিসটা অনেক দারুণ হয় বলে আমি মনে করি। বাহ, চমৎকার। ঠিক তেমনই আমারও আসলে এই বক্তব্য যে বই যেমন মানুষের উপর চাপিয়ে দিলে বা শিশুদের উপর চাপিয়ে দিলে যেটা হয়, ভূত প্রেতের থেকেও আসলে বইকে ভয় পাওয়া শুরু করে শিশু কিশোররা, যেটা আসলে আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে ছোটবেলায় এত বই খাতা আমার ভালো লাগে না, আমার আসলে মুক্ত চিন্তা করা উচিত, সৃজনশীল কিছু চিন্তা করা উচিত। আমার ছবি আঁকতে ভালো লাগতো, আমার ঠাকুমার ঝুলি দেখতে ভালো লাগতো, ঠাকুমার ঝুলির ক্যারেক্টার হয়ে যেতে ভালো লাগতো, চমৎকার লাগতো, মানে সবকিছু না কল্পনার জগতে ভালো লাগতো। কিন্তু সেই সময়টা কেন এইসব কারিকুলাম এইসব বই খাতা দিয়ে হতো, কেন এইসব মানে ঝাঁপিয়ে দিত আমার মানে কাঁধের উপরে? আপনার কি মনে হয় যে এই যে ঠাকুমার ঝুলি বা এই ধরনের রূপকথার গল্পগুলোর অডিও বুক যদি আসলে আরো বেশি পরিচিত হয়, সেক্ষেত্রে শিশুর, আপনারা তো প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কাজ করেন, এই শিশুগুলোর আসলে কি মানসিক বিকাশ এবং সৃজনশীলতার বিকাশ হবে কিনা? একটা শিশুর সাইকোলজি কাজ করে কয়েকটা ফেজে, একটা শিশু শিখে কয়েকটা ফেজে। যেমন ক্লাস, আমরা যদি 1 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের কথা বলি, তাহলে তারা যেইভাবে শিখে, 6 থেকে 13 বছর বয়সী বাচ্চারা শিখে একটু ভিন্নভাবে, বা 13-র পরে শিক্ষার্থীরা বা শিশুরা শিখে ভিন্নভাবে। তো এই যে আমি যে সেকশনটার কথা বলছি, এই পুরো জায়গা জুড়ে, যেমন এই মুহূর্তে দক্ষিণাঞ্জন মিত্র মজুমদারকে আমি স্যালুট জানাতে চাই এই জন্য যে এত দারুণভাবে বাংলাকে তুলে ধরেছে, গল্পকে তুলে ধরেছে। তো সেখানে একটা লম্বা সময় পর্যন্ত শিক্ষার্থীদের মানসিক বিকাশে, শিক্ষার্থীদের আচার আচরণ সবকিছুকে পাকাপোক্ত করতে যে গল্পগুলো সব থেকে বেশি কাজ করেছে, সেটা হচ্ছে ঠাকুরমার ঝুলি। তো এই যে কাব্যিক অডিও বুকের কথা বলা হচ্ছে, এটা আমাদের কেমিস্ট্রি ভাষায় একটা সল্ট ব্রিজ। আগে যেটা আমরা চাঁদ দেখতাম, তারা দেখতাম, খেতে চাইতাম না একদম ছোটবেলায়, তখন ঠিক যেই গল্পগুলো বলে আমাদেরকে এগুলোতে অভ্যস্ত করা হতো, সেটা ছিল ঠিক ঠাকুরমার ঝুলি বা এই টাইপসের গল্পগ্রন্থগুলো। পরবর্তীতে এসে ঠিক আজকের ঠাকুরমার ঝুলি, আজকের সমস্ত গল্পের একটা বাস্তবিক রূপ, আপডেট রূপ হচ্ছে এই কাব্যিক। সো কাব্যিক আমার মনে হয় শুধু আমাদের লোকগল্প বা আমাদের সংস্কৃতিকেই বিকশিত করেছে তা নয়, এই যুগের শিশুরা কিভাবে বেড়ে উঠবে
সেটার একটা জেন জি ভার্সনটাকে আসলে বাহ। কাব্যিক অডিও বুক ইন্ট্রোডিউস করেছে। সো কাব্যিক অডিও বুকে শুধু এই ঠাকুরমার ঝুলি বা এই টাইপের কমিক্স বা এই গল্পগুলোই নয়, আমি যতদূর দেখেছি প্রায় 3000-এরও বেশি অডিও বুক তারা ইন্ট্রোডিউস করেছে এখানে। সো মাইন্ডের যে ডিস্ট্রাকশন শিক্ষার্থীদের ক্ষেত্রে অল্প কয়েকক্ষণ তারা আসলে বই পড়তে পারে, বইয়ে মনোযোগ ধরে রাখতে পারে, সেখানে কাব্যিক অডিও বুক একটা বিগেস্ট ডিসকভারি ইন আওয়ার ইন্ডাস্ট্রি। আমার মনে হয় এই বিষয়ে আমরা সবাই একমত হতে পারবো। চমৎকার চমৎকার। এবং আজকে আসলে সবার সাথেই কথা বললাম, সবার সাথে একটাই কথা যে মোটামুটি সবার সারসংক্ষেপ এমন যে এই যে অডিও বুকগুলো, বিভিন্ন গল্পের, রূপকথার গল্পের এবং বিভিন্ন গল্পের বইয়ের যে অডিও বুকগুলো, এগুলো কিন্তু শিশুর যেমন মানসিক বিকাশ ঘটাচ্ছে, শিশুর বই ভীতি দূর করে শিশুকে কিন্তু নতুন একটা আপডেট ভার্সনে পড়ালেখার প্রতি আগ্রহী করছে, তেমনি কাল্পনিক যে ব্যাপারটা, অর্থাৎ এই যে কাল্পনিক চরিত্রগুলো যখন সংকলন করা হচ্ছে বা কাব্যিক অডিও বুকের মাধ্যমে অডিও শুনতে পাচ্ছে, তাতে কিন্তু তাদের সৃজনশীলতাও বাড়ছে। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি কাব্যিক অডিও বুকের এই লঞ্চিং ইভেন্ট থেকে।